শরতের সকালের এলোমেলো রোদ অবাধ্যের মতো ঘরে ঢুকে আমার মনোযোগ সরিয়ে দিচ্ছে বারবার। বই খোলা রেখে ঠিক যখনই আমি ধ্যানমগ্নের মতো কিছু একটা ভাবতে যাচ্ছিলাম, ঠিক তখনই পল্টু একটা বিকট হাই তুললো। কতবার ওকে না করেছি, শুনলে তো ছোট লোকের মতো আই এম একটা শব্দ করে মুখে হাত চাপা না দিয়ে হাই তুলবে। ঘরে কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে তার দিনের শুরু হয়। ফাজিল একটা। দেখো দেখো কেমন শরীরটা মোচড় দিয়ে বিছানাটা এলোমেলো করে ছাড়ছে। কি রে রিকু, কয়টা বাজলো? জানি না। এমা, সামনে অ্যালার্ম ঘড়ি নিয়ে বসে মিথ্যে বলে ফেললি। তাতে তোর কি? আমার আবার কি, সকাল 8টায় কোচিংয়ে ক্লাস ছিল। মা জিজ্ঞেস করলে বলবো রিকু আমায় ডেকে দেয়নি, তাই উঠতে পারলাম না। কি অবলীলায় মিথ্যে বলছে। আমি চট করে স্যান্ডেলটা তুলে নিলাম। ঠিক যখন মারতে যাব তখনই পল্টু ঝট করে উঠে বিছানার চাদরটা আমার দিকে ছুঁড়ে দিয়ে দিল একটা ভোঁদর। যাওয়ার আগে বলে গেল, তোর পিছু ছাড়ছি না। ধ্যাত্তেরি, ধুর ছাই, তোর সমস্যা কি? এই কাকটা 5 দিন ধরে ঠিক 8:30-এ এসেই ক ক আওয়াজ করে জ্বালিয়ে মারছে আমায়। আরে বেটা, তুই তোর কাকিনীর কাছে যা না, ঝামেলা তো কম বেশি সব বাসায় হয়। আমার বাবা মা, তারপর বড় চাচা বড় চাচি, এরা কি কম ঝগড়া করে নাকি? আর বেটা কাক ছটকা ফটকা ঝামেলা একটা ক ক করে মাথা ধরিয়ে দিচ্ছে আমার। ফালতু, একদম ফালতুর চূড়ান্ত। জানালার পূর্ব দিকে আম গাছে এই কাকটা আগে তার বউ বাচ্চা নিয়ে থাকতো। 1 সপ্তাহ আগেও ছিল। তারপর গত রবিবারে পল্টু আমার সাথে মারামারি করতে গিয়ে স্যান্ডেলটা এত জোরে আমার দিকে ছুঁড়েছিল যে আমি সরে যাওয়ায় জানালা দিয়ে একদম কাকের সংসারটাই ভেঙে দিল। সেই থেকে কাক বেটার অত্যাচার শুরু। আহ আহ ওই বেটা, যাবি নাকি? যা, পল্টুকে ধর। হাম্মক কোথাকার। আহ আহ ধুর ছাই, মানুষ হলো না। বারান্দায় কার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে যেন। আমি কান খাড়া করে শোনার চেষ্টা করছি। পায়ের আওয়াজের উপর নির্ভর করে পড়ার গতি বাড়াতে হবে, কিন্তু 9টার দিকে তো মায়ের দোতলায় আসার কথা না। এই তো ফ্লোরে পা ঘষে ঘষে কে যেন আসছে। বড় চাচা না হয়ে যায় না আবার। বড় চাচার এদিকে আসার 1 নম্বর কারণ হচ্ছে সকালের চা। রান্নাঘরে এই সময় হাজার চাইলেও চা পাওয়া যাবে না। যদি কেউ গিয়ে বলে, ভদ্র মহিলারা শুনছেন, 1 কাপ চায়ের অভাবে মারা যাচ্ছি আমি, হবে কি 1 কাপ চা? রান্নাঘরের যে কেউ একজন মুখ নাড়া দিয়ে বলবে, রাস্তা মাপো। বড় চাচার মতো অলস মানুষ এবং নিরীহ মানুষ এরকম ঝামেলা যাবেই না। গলা হেড়ে করে কি যেন বলতে বলতে আসছে। কান পাতার আগেই শুনতে পেলাম, বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয় রে, সে আমার নয়। বড় চাচা বিভিন্ন কবিতার সাথে নিজের মতো শব্দ যুক্ত করে ফেলেন। এতে নাকি রসদ বাড়ে। আজ মনে হয় রসটা বেশি বেড়ে গেছে। রুমের দরজাটা খোলা পেয়ে সোজা আমার বিছানায় এসে বসে পড়লেন। কিরে রিকুমা, তোর বৈদ্যুতিক জগটা বের করতো। পকেট থেকে নিজে স্পেশাল টি ব্যাগ বের করলেন। একদম চীনের চা। তার কোন চাইনিজ চ্যাং ব্যাং বন্ধু যেন আছে, সে দিয়েছে। একদম বাজে জিনিস, কিন্তু বড় চাচা মারাত্মক আগ্রহ নিয়ে খায়। বড় চাচার মগ আমার আর পল্টুর যৌথ রুমেই থাকে। উনি আবার নিজের জিনিস ছাড়া অন্যের জিনিস ব্যবহার করতে পারেন না। সূচিবাহী বড় চাচির আছে, কিন্তু বড় চাচা মনে হয় এবার আক্রান্ত হয়ে যাচ্ছেন একটু একটু করে। বলে না একটা কথা, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নহে। কথাটা যেন কার? ধুর ছাই। এই যে তোমার চা। বড় চাচা আয়েশ করে চায়ে চুমুক দিয়ে বলল, খবর কিছু রাখিস? কিসের? কার জানি আজ আসার কথা, নামটাই ভুলে গেছি। তুই চা বানানোর সময়ও মনে ছিল, দাঁড়া খেতে খেতে যদি মনে পড়ে। বড় চাচাকে নাম নিয়ে বেশ কনফিউজড দেখা যাচ্ছে। কি একটা নাম বলতে চান, আবার নিজেই বলেন না। না না, এরকম না, ওই রকম। উফ রে, আমি ফিজিক্স বই খোলার সাথে সাথে বড় চাচার নামটা মনে পড়লো। এসেছে এসেছে। কে এসেছে? গাধি মেয়ে, নাম মনে এসেছে। ঢাবিতে ফিজিক্সে পড়ে, অন্তিক। তো আরে চিনতে পারছিস না? আরে চিনতে পারার আলাদা কোনো কারণ আছে বলে তো মনে হচ্ছে না। ফিজিক্স একটা সাবজেক্ট, এটাতে মানুষ পড়তেই পারে। এটা নিয়ে এক্সাইটেড হওয়ার কি আছে, তাই তো ধরতে পারছি না। আমি যেই পড়ায় মনোযোগ দিতে যাব, তখনই বড় চাচা আবার মুখ খুললেন। ফাহাদের বন্ধু, আগে এলাকায় থাকতো, ওর বাবা ডিবিতে আছে, বদলি হয়ে চিটাগং চলে গেল যে, মনে পড়েছে তোর? এই আরেকটা বাজে স্বভাব বড় চাচার। নিজে যা গুরুত্বপূর্ণ ভাববেন, অন্যকে তা নিয়েই ভাবতেই হবে তার। এবং যতক্ষণ আমি মনে না করতে পারছি ততক্ষণ তিনি বলতেই থাকবেন। কিরে মনে পড়লো? ওই পরীক্ষার পিছনের বেঞ্চে বসা ঝিলের মতো বারবার বলবে, তোর অঙ্ক মিলছে রে। আমি বইয়ের চ্যাপ্টার উল্টাতে উল্টাতে বললাম, মনে পড়েছে বড় চাচা,
কিন্তু 10টায় আমার স্কুল, তাই বেশি গুরুত্ব দিয়ে মনে পড়ছে না, পরে মনে করে নিব। হ্যাঁ সুপ্রিয় তেজি ছাত্রীগণ, আমরা আজ মোদক স্যারের ক্লাসটা করব না। তোমরা কি সবাই একমত? যারা না ভোট তারা 2 হাত তুলো, আর যারা করতে চাও তারা রসায়ন বইটা তোলো। হুশ, কি হলো? বক্তৃতা থামা, স্যার আসছে রে। আমি ধপ করে বেঞ্চ থেকে নেমে গেলাম। এই খাটাস ব্যাটার ক্লাস করতে একটুও মন চায় না, মনটাই নিভে গেল। ব্যাগ থেকে একটা মেন্টোস বের করে যেই মুখে দিতে যাব অমনি মোদক স্যার তার খুঁতে চোখ নিয়ে হাজির। চুইংগামটা কি করব, খাবো না ফেলে দিব? ফেলে দিব না, খাবো, বুঝতে পারছি না। এখনই তো অ্যাটেন্ডেন্স নিবে, থাক মুখের এক সাইডে রেখে দিই। স্যার অ্যাটেন্ডেন্সের খাতাটা খুলতে খুলতে গম্ভীর গলায় বললেন, আসার সময় কার যেন বক্তৃতা শুনছিলাম, কারা কারা নাকি ক্লাস করতে চায় না তাদের জন্য সদর দরজা খোলা আছে। আমার তো আত্মা শুকিয়ে গেছে স্যার, যদি চিনে থাকে তাহলে তো শেষ। টেস্টে 12টা জীবনের তো দফা রফা, স্যারকে তো আর জিজ্ঞেস করা যায় না। বলুন তো স্যার, গলাটা কার? আল্লাহ, স্যার যেন না বুঝতে পারে। ও আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও প্লিজ প্লিজ। ওই কি বলিস? কাকে প্লিজ প্লিজ বলছিস? মাথা গেল নাকি? চুপ থাক ঝিল। আমি চোখ পাকিয়ে থামিয়ে দিলাম। ঝিল একবার কথা শুরু করলে আর থামবেই না। তবে শেষ রক্ষা হলো না। কপালে দুঃখ থাকলে ঠেকায় কে? মোদক স্যার চশমাটা খুলে বললেন, যারা যারা ফিসফিস করছো তারা সসম্মানে চলে যাও। আমি পরিবেশ দূষণ একদম পছন্দ করি না। আবর্জনা যত কম থাকবে তত সুস্থ পরিবেশ আমরা পাবো। সারা ক্লাসে ভয়াবহ রকম নীরবতা। রাজ্যের নীরবতা আজ রসায়ন ক্লাসে নেমে এসছে। 53 জোড়া কৌতূহলী চোখের সামনে আমাকে আর ঝিলকে বেরিয়ে আসতে হলো। স্যারকে অনুরোধ করে কখনো কোনো লাভ হয় না। ওই তো গেল বছর টেস্টে এক মেয়েকে রসায়নে ফেল করিয়ে দিল, ক্যাটাগরি ছাড়াই ফেল। মাত্র 3 মেয়ে গিয়েছিল মোদক স্যারের কাছে। দুঃখিত, আমি সুযোগের ব্যবসা করি না, যেতে পারো। এবং স্যারের যত পারো মানে পুরোপুরি যেতে পারো, দ্বিতীয় কোনো অপশন নেই। তাই ঝামেলা করে কালার হওয়ার কোনো মানেই হয় না। আবর্জনা বলেছে এটাই যা অপমানের বিষয়। তবে দ্বিতীয় পিরিয়ডে ক্লাস থেকে বিতাড়িত হওয়াও যথেষ্ট অপমান। টিফিনের পরের ঘন্টা হলে সমস্যা ছিল না, দিনের শুরুটাই ঝামেলার। কিরে, কি করবি? দাঁতে নখ কেটে বললাম, জানি না। দাঁতে নখ কাটিস? স্যার দেখলে বকবে, ঘেন্না। তুই থামবি ঝিল, তোর জন্যই আজ এমনটা হলো। এত কথা তোর পেটে, তোর জন্য বের করে দিল আজ। দেখলি, কখনো তোর সাথে আমি বসবো না, দেখিস তুই। ঝিল চোখ কাঁদো কাঁদো। আমার মায়াই লাগছে, কিন্তু প্রকাশ করা যাবে না। আসলে আমার দোষেই তো স্যার বের করেছে। ক্লাসে ঢোকার সময় স্যার খুব ভালো করে বুঝতে পেরেছিল কে এই বক্তৃতা দিয়েছে। কেবল একটা ছুতো ধরে বের করে দিল আর কি। শালা, দেখ, স্যারকে শালা গালি দিলেও গুনাহ হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কেবল মুখ ভেঙচে বললাম, দাঁত দিয়ে নখ কাটিস? ঘেন্না ন্যাকা আসছে আমার। টিফিনের আগে কখনো হাত তো ধুতে দেখলাম না, যত সব। ঝিল একেবারেই চুপ করে গেল। বুঝতে পারলাম মেজাজটা আমার বেশিই খারাপ হয়ে গেছে। ক্লাস থেকে বের করে দিলে তো মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর আমি এতটাও খারাপ স্টুডেন্ট না যে আবর্জনা বলবে আমায়। ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় সায়েন্সের বেসিক সাবজেক্টগুলোয় 90-এর ঘরে নাম্বার ছিল আমার। শুধু বাংলায় 50 পেয়েছিলাম। সাহিত্য ফাহিত্য খুব বিরক্ত লাগে আমার। কি সব প্যান প্যানে। কয়টা বাজে রে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহিল হয়ে গেলাম তো। ঝিল মুখ ভার করে বলল, সবে 11:15। সময় কি আজ থেমে গেল নাকি? আচ্ছা, বড় চাচাকে কে যেন আসবে বলেছিল? কে? অন্তিক নামটা মাঝে মাঝে শুনেছি, খুব ছোটবেলায় এই এলাকায় ছিল। মাথায় হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। এটা কি সেই অন্তিক যাকে আমি দাঁত দিয়ে কামড়ে দিয়েছিলাম? ইস, তখন তো অনেক ছোট ছিলাম, কেমন লজ্জা লজ্জা লাগছে ভাবতে। এই ছেলে কি এখনো কামড়ের কথা মনে রেখেছে? কি লজ্জা, ছি। ঝিলের মুখ এখন হাসি হাসি। সে আমার সাথে বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না। তার আজাইরা আলাপ আমি ছাড়া আর কেউ পাত্তাই দেয় না। পোষা বিড়ালের মতো ঘুরে ঘুরে আমার কাছেই আসবে। আসতেই হবে। যেদিন আমাদের ভালো টিফিন দেয় সেদিন আমাদের সবার মুখে হাসি হাসি থাকে। টানা 50 মিনিট বাইরে দাঁড়িয়ে আমার মুখে হাসি আসছে না আর। ঝিল চল। কই, দাঁড়া, খেয়ে নেই। যাবি কিনা সেটা বল। আরে বাপ, যাবো তো, খেতে দে, পুরিটা অস্থির। ওর কথা শুনে সময় নষ্ট করার মানে হয় না আর। এখন না গেলে কাজটাই হবে না। আমি ঝিলকে রেখেই উঠে যাচ্ছিলাম, তখনই ঝিল কোনো মতে হা করে পুরিটা মুখে দিয়ে বলল, তোর এখন কি মাথায় আসে কিছুই বুঝে আসে না। এখন কোন অভিযান? আমি ফিচেল হেসে বললাম, আরে বিল্লি চল, আশেপাশে কেউ আছে কিনা তুই দেখিস, আমি যাবো আর আসবো। আচ্ছা যা, দাঁড়া, আয়তুল কুরসি পরে ফু দিয়ে দেই।
ঝিল আমার চেয়ে সাইজে ছোট হওয়ায় মাথাটা নিচু করলাম। ঝিল দ্রুত পড়ে ফু দিল। আমি তো তাড়াতাড়ি আশেপাশে দেখে মোদক স্যারের রুমে ঢুকে চেয়ারের পায়ার কাছে আধ খাওয়া পুরিটা রেখে দিলাম। বুক ধরাস ধরাস করছে। স্যার এই সময় অন্য স্যারদের সাথে আড্ডা দেয়, সুতরাং নো ধরা পড়ার চান্স। কিরে এলি, আমি যা ভয় পাচ্ছিলাম, কিন্তু করলিটা কি? পুরী অভিযান। পুরীতে ঝাল কম হয়েছিল, তাই রেখে আসলাম। তাতে স্যারের দোষ কি? আহা ন্যাকা, টিফিনের দায়িত্বে স্যার থাকে, তাই দিয়ে কথা শেষ করার আগেই আমাদের সেকশনের হাড় বজ্জাতগুলো কোথা থেকে যেন হাজির। কিরে তোরা স্যারের রুমের সামনে? আকারুমা বিদঘুটে একটা হাসি কোনো মতে শেষ করে বলল। কথা শেষ করার আগেই রুমার সাথে ৩-৪ জন হাঁ হাঁ আঁক করে হাসি জুড়ে দিল। আমি ঝিলকে টান দিয়ে বললাম, চল বাসায় এসে হইচই কিসের এত? ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে থেকে উঠবো কি না উঠবো না এরকমটাই ভাবতে ভাবতে ধুরধার করে পল্টু এসে বলল, এসে গেছে এসে গেছে। কে আসলো? এই পোল্ট্রি মুরগি। নানি আ গয়া, উহু লা আ লা লা। করতে করতেই পল্টু ধুরধার করেই আবার চলে গেল। আমার মন তেমন খুশি হলো না। একে তো বাড়িতে আসত নানি আর দাদি থাকা খুবই বিপজ্জনক, হুটহাট লেগে যেতেই পারে। এরকম আগেও হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম অন্য কেউ আসবে। ধুর, একটু ঘুমানো দরকার আমার। বিছানায় কোল বালিশটা নেওয়ার সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে গেলাম। এই ভর সন্ধ্যায় ঘুমাচ্ছিস যে? ওরে পল্টু, একে ওঠা। ঘুমের মধ্যেই নানির ঝনঝনে গলা কানে আসছে। আচ্ছা, নানা সারা জীবনে এই ঝনঝনে গলা কি করে সহ্য করলো? আমি নানার জায়গায় থাকলে তো গলা টিপে দিতাম, অসহ্য। আমি কোলবালিশটা আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, ছেড়ে দিলে আর পাবো না টাইপ অবস্থা। যাই হোক, আমি আরো ঘুমাবো। যখন ঘুমটা ভাঙলো তখন রাত ৮টা। পল্টু স্যারের কাছে পড়তে বসেছে, আমাকেও এখন যেতে হবে। ও, তোমার আসার সময় হলো। পল্টুকে তো পড়ানো প্রায় শেষ। বসো বসো। পল্টু টিটকারি দিয়ে বলল, বসেন বসেন, বৈশা যান। স্যার দাঁত কেলিয়ে বলল, আরে বসো বসো। অঙ্কগুলো করেছো? না আজকেও আবার তুমি অন্য কোনো অজুহাত দিবে? তোমার তো আবার অজুহাতের শেষ নেই। মেজাজটা এত খারাপ হচ্ছে, এই লোকটার কাছে পড়তে আসাটাই ঠিক না। কেমন করে কথা বলে, অপমানের গন্ধ পাওয়া যায় কথায়। ফাজিল টিচার বলে কি না। রিঙ্কু, স্যার ডাক শুনলে কেমন যেন বয়স্ক বয়স্ক লাগে। তুমি বরং আমাকে ভাইয়া বলে ডেকো, কেমন? পল্টু স্যার ডাকলে সমস্যা নেই, আমি স্যার ডাকলে যেন পৃথিবীর আনহিক গতি থেমে যাবে। কিন্তু আমি ভাইয়া ফাইয়া নারীটাকে স্যারই ডাকা শুরু করলাম। একই যাত্রায় পৃথক ফল হবে কেন? ওই শফিক বেটা পল্টুরও স্যার, আমারও স্যার, আর আমি স্যার ডাকি বলে বেটা আমায় অপমান করে কথা বলে এমন। আমি খাতা খুলে অঙ্ক খুঁজতে লাগলাম। শফিক স্যারের মুখে বিজয়ের হাসি। আসলে আমি ইচ্ছে করে অঙ্ক করিনি। এই লোকটাকে আমার শুরু থেকেই পছন্দ হয়নি। আমি সারা খাতা খুঁজেও বাড়ির কাজ পেলাম না। আচ্ছা হয়েছে, থাক থাক, অনেক খুঁজেছ। পড়ায় মন নেই, রেজাল্ট করবা 0। বদনাম হবে আমার। হ্যাঁ, এই শফিকের। মানুষ বলবে শফিক পড়ায় না, শফিকের স্টুডেন্ট ম্যাথে ফেল করে। স্যার আমি মোটেও ফেল করিনি, আমার আপনার কাছে পড়তে ভালো লাগে না, আমি পড়বো না, উঠি স্যার। কেমন? শফিক স্যার হতভম্ব হয়ে বসে আছেন। আহা, চাজে জুড়িয়ে যাচ্ছে বেচারা। মা শুনছো? বলে ফেল। এই লোকের কাছে আমি আর পড়বো না, শফিক লোকের কাছে। কেন রে, তোকে কিছু করেছে? কি করবে, লোকটার তাকানো ভালো না। ওনা সরে গেলে কিভাবে যেন তাকিয়ে থাকে, অস্বস্তি হয় আমার। আর জানো কি করেছে ওই দিন? কি? পল্টু আসেনি। আমি পড়ার টেবিলে বসার পর টেবিলের নিচে পায়ে মনে হলো কিসের যেন চাপ। পরে দেখি শফিক স্যার পা দিয়ে পা চেপে ধরে রেখেছে। আমি ওই লোকের কাছে আর পড়বো না মা, কিছুতেই না। ওকে আমার ঘেন্না হয় মা। মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এত ঘুম পাচ্ছে। কাঁদিস না রিকুমা, সোনা, তোকে ওই ফাজিলের কাছে পড়তে হবে না। কত বড় ফাজিল! দাঁড়া, কাল থেকে ওর চা নাস্তা বন্ধ। এই মাসটা যাক, তারপর খাম ধরিয়ে বিদায়। যা বেটা, রাস্তা মাপ। মা তুমি এত মজা করে কথা বলো। তোর মাঝে এই কারণে আমি বলেছিলাম তাই হয়েছে। নানি আর দাদির মধ্যে এক রাতেই লেগে গেছে। বর্তমানে নানি আমার আর পল্টুর রুমে অবস্থান করছে। আমার আওয়াজ করে পড়ার অভ্যাস আর বড় কেউ থাকলে আমার অস্বস্তি হয়। আর নানি তো মনোযোগী শ্রোতার মতো পড়া শোনেন, মাঝে মাঝে টুকটাক প্রশ্নও করে বসেন। খুবই বিরক্তিকর অবস্থা। আমরা বড় হওয়ার সাথে সাথে বোধহয় আলাদা হতে থাকি, নয়তো ছোটবেলায় এই নানির কাছে শোয়া নিয়ে আমার আর পল্টুর ঝগড়া বেঁধে যেত। আর এখন তোর
দাদি একটা খটাস। আমি পড়ার টেবিল থেকে ঘাড় না ঘুরিয়ে বললাম, কেন, তোমার সাথে তার কি নিয়ে সংঘর্ষ? বেশ তো কাল রাতে কুটুর কুটুর গল্প করছিলে। নানি মুখ নেড়ে বলল, গল্প তো একসাথে থাকলে প্রত্যুত্তরের সাথেও করতে হয়, তাই বলে কি ভাব হয়? না তা হয় না, কিন্তু কোনো কিন্তু নাই। দুদিনের জন্য আসলাম তোদের কাছে, ওই বুড়ি বলে কি না। বেহান খালি বাসা ফেলে আসলেন না? আমি ভালো ভালো করে বললাম, খাইলি এরকম ছেলে আর বউরা বেড়াইতে গেছে, একা বাসা খা খা করে, তাই ভাবলাম। কি ভাবলে? আরে কি ভাবলাম সেটাই তো শেষ করতে পারলাম না, তোর দাদি বলে বসলো। কাজটাকে ঠিক করলেন না? খালি বাসায় কত বিপদ আপদ হতে পারে, তখন কি জবাব দিবেন ছেলেদের কাছে? বাসাটা তো আমানত আপনার কাছে। এই বলেই নানি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। মনে হলো নানি সাপ হলে এক্ষুনি দাদিকে গিয়ে একটা ছবল দিয়ে দিত। নানি আরো কি একটা বলতে যাচ্ছিল, তখনই দেখি জানালার বাইরে ফাহাদ ভাই দাঁড়িয়ে আছে। আমায় ইশারায় ডাক দিল, নানি একটু আসছি, তুমি বরং ঘুমাও। মেজাজ খারাপ থাকলে ঘুমোতে হয়, মাথা ঠান্ডা করো। নানি আরো কিছু বলতে যাচ্ছিল, নিশ্চয়ই ফাহাদ ভাইকে নিয়ে 2-4টা বাণী দিত, এগুলো পরেও শোনা যাবে, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। এত খুশি খুশি হাসি যে তোমার মুখে। হুম 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 একজন অতিথি আসবে। সে তো শুনি, কাল আসার কথা ছিল। এর মাঝে শুনেও ফেলেছিস? মেলা খবর রাখিস দেখি। আরে তোমার বাবা মানে আমাদের শ্রদ্ধেয় বড় চাচা বললেন ফাহাদের বন্ধু আসবে, আমি চিনি কি না তা বার কয়েক জিজ্ঞেস করলেন। তারপর আর কি। আচ্ছা, আমরা এখন ছাদে কেন যাচ্ছি? তোকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, গাধি কোথাকার। আরে না বলে বুঝবো কি করে? আমার তো অগ্নি আপুর মতো শার্প মাথা না। যাও না, অগ্নিকে ডেকে নিয়ে আসো। চুপ চুপ, কি বলিস ছাতার মাথা এগুলা? এত কথা বলিস না তো, চল। এত ধুলো। আরে বাবা কথা বলিস না, মাস্কটা দ্রুত পরে নে, দুজনে মিলে চিলেকোঠা পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগবে না। হুট করে চিলেকোঠা পরিষ্কার কেন করছো বলো না, নয়তো যাচ্ছি আমি। সপ্তাহ খানেকের মাঝে অন্তিক আসবে, সে বেচারার খুব ইচ্ছে চিলেকোঠায় থাকার। হাসছো কেন পাগলের মতো? তুই বুঝবি না, আমার মনে খুব ফুর্তি লাগছে। হাত চালা, ঘরটা তকতকে করে ফেলি, চল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। টানা 2 ঘন্টা পর আমরা দুজন ভূত হয়ে বের হলাম। আমার সাদা জামা ধুলোয় ময়লা লেগে মোটামুটি ধূসর হয়ে গেছে, আর ফাহাদ ভাই একটু পর পর হাঁচু দিচ্ছে। হাঁচি, কি যে একটা অবস্থা। রিকু অনেক কাজ করে ফেলেছে একদিনে, ঘরটা সাফ একদম। আমার তো নিজেরই এখন এখানে থাকতে ইচ্ছা করছে। এত সুন্দর একটা জায়গা আমাদের আগে চোখে পড়লো না। আহা, এখানে আস্তানা গাড়বে নাকি? ফাহাদ ভাই পরিষ্কার করা চিলেকোঠার দিকে তাকিয়ে উদাস উদাস গলায় বলল, মন্দ হয় না তো, কি বলিস? তোর মতামত কি? ফাহাদ ভাই, তোমার কথা কিংবা কাজের মাথা মুন্ডু কিচ্ছু আমার মাথায় ঢুকছে না। যা ইচ্ছে করো তো, বেকার কতটা সময় খাটলাম। দাও কিছু ছাড়, 50 দাও। টাকা তো নয়, গাছের পাতা, বুঝো না কিছু ছাতার মাথা। ধ্যাত, তুমি সত্যিই ছাগল। অগ্নি আপু ঠিকই বলে, আমি মোটামুটি মেজাজ দেখিয়েই বললাম, যার জন্য যে ডোজ। এবার ফাহাদ ভাই সিরিয়াস হয়ে গেল। তোর বড় বোন আমায় ছাগল বলে? বলে দোষ কি? তুমি যা তাই বলে, ভুল তো কিছু বলে না। আমি গটগট করে চলে আসছিলাম, আসার আগে শুনি ফাহাদ ভাই চিলেকোঠার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বলছে, দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর থেকে শুধু চিলেকোঠায় গিয়া। ছাগলই না শুধু, উন্মাদ। কিরে, এখন কোথা থেকে হাজির হলে? গায়ে এত ধুলাবালি কেন? নানি খ্যান খ্যান করা শুরু করলেন। নানিকে ধুলাবালি গানটা শুনিয়ে দেব নাকি? রিয়াকশন কি হবে ভেবেই হাসি পাচ্ছে আমার। কিরে হাসছিস যে? কিছু না নানি। শোন, ওই ফাহাদের সাথে এত মেলামেশা করিস না। আমি আসলাম অথচ আমায় সালাম দিল না, বেয়াদব ছেলে। ওইটার সাথে মিশলে তুইও বেয়াদব হবি। খারাপের আসর তাড়াতাড়ি পড়ে, মিশবি নাকি, বুঝলি? দরজার মৃদু টোকা। আসবো? আমি আর নানি কথা থামিয়ে দেখি অগ্নি আপু। আসো আপু,
আমাদের বাসায় সবচেয়ে ভদ্র সদস্য অগ্নি আপু। সে আবার বিরাট নীতিবতী। কারো রুমে ঢুকলে পারমিশন নেবে এবং তার রুমে ঢুকলেও পারমিশন নিতে হবে। কোথা থেকে যে এসব শিখেছে! আমাদের বাসার আর কেউ এমন না। তাই আপুকে আমাদের মানে আমি, পল্টু আর ফাহাদ ভাইয়ের দলে ঢুকাতেই পারছি না। আমি আবার মানুষকে বিভিন্ন দলে ফেলে ভাগ করে ফেলি, তাতে কার সাথে কি কথা বলতে হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়ে যায়। আপু রুমের চারদিকে তাকিয়ে পড়ল। কিসের যে গন্ধ! আমি কথাটার উত্তর দিলাম না, ভাব ধরলাম, বুঝতে পারলাম না কি বলছে। আরে গন্ধ আসবে কোথা থেকে? একটা গন্ধ পাচ্ছি। অগ্নি আপুর সাথে এবার নানিও তাল মেলালেন। হ্যাঁ রে অগ্নি, গন্ধ তো বেশি লাগছে। কি জানি কি, আমি তো গন্ধ পাচ্ছি না। আসলে কি জানেন, গন্ধটা চানাচুরের। পল্টুর খাটের তলায় লুকানো। ও যে এরকম গন্ধওয়ালা চানাচুর এনেছে কে জানতো? আগেরগুলো তো ভালোই ছিল। আমি মাথা নাড়িয়ে বললাম, আমি কিছুর গন্ধ পাচ্ছি না তো। তোর নাকি সর্দি।